क्या नाम है इसका? रेडियम मशरूम। Total is 550. Okay. 550, 350 ना? 30 pair है, so 5 of you 150, 50 parking 200. Plus पार्किंग अलग से है, वो और 50 देना पड़ेगा। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি। আমি তোমাদের বন্ধু ঝুমা। বেড়াতে গিয়েছিলাম মেঘালয়তে দারুণ দারুণ জায়গা দেখে আসলাম মেঘেরা আমাদের সঙ্গে কিভাবে লুকোচুরি খেলছিল। আর যেটা দেখলাম সেটা হচ্ছে অপূর্ব কিছু পাহাড়, কিছু ওয়াটারফল আর সুন্দর পরিবেশ, সবুজে সবুজ। সেই মেঘালয় বর্ষায় অন্য রূপ নেয়, শুনেছিলাম, সেটা চাক্ষুষ করে আসলাম। বন্ধুরা, আমি এই মেঘালয় সিরিজে পরপর বেশ কয়েকটা ব্লগ আপলোড করব, কিন্তু সবার প্রথম যেই ব্লগটা আপলোড করতে চলেছি বা তোমরা আজকে যে ব্লগটা দেখতে চলেছো, এটা কিন্তু একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। তার কারণ এখানে জঙ্গলের দেবতাকে পুজো করা হয়। প্রকৃতির পুজোর যে নিয়ম সেটাও আমরা সচক্ষে দেখে আসলাম। তাই বন্ধুরা, এই ব্লগটাতে শুরু থেকে শেষ পর্যন্ত থেকো। একটা ইন্টারেস্টিং গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা এখানকার লোকাল লোকেদের থেকেই শোনা। লোকাল যে গাইড, সে আমাদের যে গল্পটা শুনিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজ। আমরা আজ এসেছি মাফলং সেক্রেট ফরেস্টে। শিলং থেকে যার দূরত্ব প্রায় 26 কিলোমিটার আর চেরাপুঞ্জি থেকে 47 কিলোমিটার। আমরা চেরাপুঞ্জি থেকে ফেরার পথে এই ফরেস্ট হয়ে আমরা ফিরলাম শিলংয়ে। 200 টাকা গাড়ি রাখার চার্জেস দিতে হলো, আর তার সঙ্গে আমরা ছিলাম 6 জন। এন্ট্রি ফি নিয়ে, গাইড চার্জেস নিয়ে দিতে হলো 350। টোটাল 550 টাকা পে করে আমরা এখন চলেছি এই পবিত্র জঙ্গলের দিকে। এই খাসি উপজাতিরা মনে করে এই জঙ্গলে দেবতা লাবাসার বাস রয়েছে, যেই লাবাসা দেবতা এই জঙ্গলকে বা এই প্রকৃতিকে সম্পূর্ণ সঞ্চালনা করছে। মেঘালয় রাজ্যে প্রায় 166টিরও বেশি এইরকম সেক্রেট ফরেস্ট রয়েছে, যেই পবিত্র গ্রোভগুলোতে সাধারণ মানুষদের যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র এই মাফলং সেক্রেট ফরেস্টে পাবলিকদের প্রবেশ রয়েছে এবং সেখানেও কিছু নিয়ম রয়েছে। চেরাপুঞ্জি থেকে এই শিলং আসতে আমাদের 6 সিটারের গাড়ি ভাড়া পড়েছে 4000 টাকা। আমাদের গাড়ি সকাল থেকে সারাটা দিনই ছিল এই ফরেস্ট ঘুরিয়ে, তারপরে শিলং ঢোকার আগে কিছু সাইট সিন আছে সেগুলো করিয়ে শিলংয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে। গেটে ঢোকার সময় আমরা যে টিকিটটা করেছিলাম সেই টিকিটটা এসে এখানে কাউন্টারে দেখাতে হলো এবং এরাই এখান থেকে একটা ছেলেকে ঠিক করে দিল যে গাইড হিসাবে আমাদের সঙ্গে জঙ্গলের মধ্যে যাবে। আর এই গাইড যে ছেলেটি, এরা লোকাল, এখানকারই খাসি জাতেরই ছেলে এবং এখানকার জঙ্গল সম্পর্কে ওরা সম্পূর্ণ আমাদেরকে জানাবে। তো বন্ধুরা, এই যে জঙ্গলের ট্রেকটা একটা ফুল ট্রেকও হয়, সেটা এখন বন্ধ। বর্ষাকালে এই জঙ্গলে রূপ কিন্তু সম্পূর্ণ আলাদা, তবে মোটামুটিভাবে অন্যান্য সময়ের মধ্যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত এই জঙ্গল শুষ্ক থাকে। এখন যেহেতু বর্ষাকাল, তাই দেখো চতুর্দিক ঢেকে রয়েছে মেঘে, আর মাঝে মধ্যেই মেঘ এসে কিন্তু আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। এখন আমরা যাব এই গাইডকে নিয়ে জঙ্গলের ভিতরে। প্রায় 190 একর জমির উপরে এই জঙ্গলটা ভিতর দিকে কিন্তু বেশ ডিপ রয়েছে। সামনের 5 মিনিটের মতন ট্রেক আমাদেরকে নিয়ে করানো হলো, কিন্তু প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো আমাদের এই ট্রেকিংয়ে। তার কারণ হচ্ছে এই জঙ্গলের যে বিশেষত্ব আর এই জঙ্গলের যে সুন্দর রোমাঞ্চিত গল্প বা এখানকার যে লোকাল লোকেদের যে বিশ্বাস, সেগুলোরই গল্প আমাদের সঙ্গে শেয়ার করলো আমাদের গাইড। তার সঙ্গে দেখালো এখানে কিছু মেডিসিনাল প্ল্যান্ট।
জঙ্গলে ঢোকার আগে এখানে নজরে পড়ল মনোলিথ। এই মনোলিথকে প্রণাম করেই এরা জঙ্গলের ভিতর এন্ট্রি নেয়। আমরা একদম জঙ্গলের এন্ট্রির যে মুখটা সেখানেই দাঁড়িয়ে আছি, যেটা জঙ্গলের মধ্যভাগ। ডান দিকে একটা ভাগ রয়েছে এবং বাদিকেও আর একটা ডিপ ভাগ রয়েছে। আমরা এখন মধ্যেখানের যে রাস্তাটা সেটার দিকেই ঢুকবো। এই মেঘালয়তে এসে দেখলাম অনেক জায়গাতে এরকম মনোলিথ দাঁড় করানো রয়েছে। সেটার মানেটা বুঝিনি, এই গাইডের মুখ থেকেই শুনলাম দাঁড় করানো যে মনোলিথগুলো সেগুলো পুরুষদের উদ্দেশ্যে, আর যেগুলো শোয়ানো সেগুলো মহিলাদের উদ্দেশ্যে। তার নিচে কিছু ছোট ছোট পাথরেরও লিড রয়েছে, যেগুলো কিন্তু এদের সন্তান বা বাচ্চাদের উদ্দেশ্যে। আর এই মনোলিথগুলো নয় এদের পূর্বপুরুষ বা দেবতা, এদেরই উদ্দেশ্যে করা। তো তাই এরা এই জঙ্গলে ঢোকার আগে এখানকার মনোলিথকে প্রণাম করে তারপরে ঢোকে। তো বন্ধুরা, এইরকম একটা ম্যাজিক্যাল ফরেস্টে ঢুকতে চলেছি, শুরুতেই গল্প শুনেই গা কাটা দিয়ে উঠল এবং এর ভিতরে ঢুকার সময় একটা আলাদা অনুভূতি আমরা ফিল করলাম। এখানকার লোকাল লোক বা গাইডদের মুখে যে গল্প শোনা, সেটা হচ্ছে এই জঙ্গলের দেখো পরিধিটা, এই পরিধির বাইরে কখনো জঙ্গল বেরিয়ে আসেনি। আর ঠিক তার বাইরে এই যে সবুজ ভেলভেটের ঘাস, এটাও নিজে থেকেই। এই জঙ্গলে প্রথম 3টে গাছ লাগানো হয়েছিল, তারপর থেকে আর কিন্তু কোনো গাছ লাগানো হয়নি। এটা সম্পূর্ণ প্রকৃতির নিয়মেই এই গাছ বেড়ে চলেছে। এদের বিশ্বাস যে জঙ্গলের দেবতা আছে, সে এই পরিধিটাকে মাপ করে রেখেছে, তার বাইরে কখনো জঙ্গল বেরিয়ে আসেনি। পরিধির বাইরে যে ঘাসটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাও এই রকমই থাকে সারা বছর। এই লাবাসা দেবতাকে লাস্ট 1950 সালে বলি হিসেবে দেওয়া হয়েছিল এখানে ষাঁড়। এখানকার যে ষাঁড় বলি দেওয়া হতো সেটা রাজারা নিজেরাই পালন করত এবং সেই পালিত ষাঁড়কে এখানটাতে স্যাক্রিফাইস করা হতো। তাই এই জঙ্গলটার নাম স্যাক্রেড ফরেস্ট। বন্ধুরা, এখানকার পুজো দেওয়ার নিয়মটাও একটু অন্যরকম। মহিলাদের এখানটাতে অ্যালাউ ছিল না, শুধুমাত্র গোফদারিওয়ালা পুরুষ রাজারাই এখানে ঢুকতো এবং একই সঙ্গে একেবারেই সমস্ত জিনিসপত্র, পুজোর যা সরঞ্জাম, সেগুলো নিয়ে ঢুকতে হতো। ঢোকার সময় দেখালো যেখানে পুজোর প্রিপারেশন হতো সেটা এবং স্যাক্রিফাইস করা সেই জায়গাটা, যেটা দেখানো হয়েছে আমাদেরকে এবং গল্প শোনানো হয়েছে। তারপরে সেই পুজোতে যদি এই জঙ্গলের দেবতা খুশি হয়, তাহলে নাকি এখানে চিতারূপে বেরিয়ে আসতো, আর যদি এই দেবতা অখুশি হতো কোনো কারণবশত, তাহলে সাপের রূপে বেরিয়ে আসতো। এইরকমই গল্পকথায় মোড়া এই জঙ্গল। বোঝো তাহলে, এই জঙ্গলে দাঁড়িয়ে এইরকম বর্ষাতে টিপটিপ করছে বৃষ্টি, চতুর্দিকে কুয়াশায় ঢেকে রয়েছে, আর তার মধ্যে আমাদের গাইড গল্প শোনাচ্ছে। এই মাফলং স্যাক্রেড ফরেস্টের আরও একটি কিন্তু নিয়ম রয়েছে। এই ফরেস্ট থেকে কিন্তু একটা শুকনো পাতা, ডাল, কোনো ফল কিছুই নিয়ে বাইরে বেরোনো যায় না। এখানকার গাইড আমাদেরকে এই গল্পের মধ্যে একটা ভীষণই রোমাঞ্চিত কথা শোনালো। বলল, আপনারা এখানকার জঙ্গলে যা যা দেখছেন শুধু চোখ দিয়ে দেখুন আর অনুভব করুন। এখান থেকে কিন্তু একটা শুকনো পাতা, কাঠের ডাল কিছুই কিন্তু বা কোনো ফল নিয়ে জঙ্গলের বাইরে যেতে পারবেন না। এই জঙ্গলের এই দেবতার এটাই নিয়ম। আর যদি কেউ অপবিত্র মনে জেনে শুনে এখান থেকে একটা পাতাও নিয়ে যায়, মৃত্যুদণ্ড হিসাবে কিন্তু শাস্তি দিতে পারে এই দেবতা। পাইন, ওকে। এই জঙ্গলগুলি প্রাইভেট প্রপার্টি, তাই এখানকার যে ট্রাইবাল জাতিরা রয়েছে বা গ্রামের লোকেরা রয়েছে এই জঙ্গলে দেখাশোনা করে। তাই ভীষণ নিয়মের মধ্যে রেখেছে এই জঙ্গলগুলো, যাতে এই জঙ্গলের কোনো রকম ক্ষতি না হয়। তাই বন্ধুরা, যদি কখনো এই শিলং বেড়াতে যাও, অবশ্যই তোমাদের লিস্টে কিন্তু এই মাফলং স্যাক্রেড ফরেস্ট রাখতে পারো, যেটা মহসিনরাম গ্রামের ঠিক কাছেই পড়ে। মেঘালয়ের অনেকগুলো জায়গায় আমি এবারে ঘুরেছি, তার মধ্যে আমার কিন্তু এই মাফলং স্যাক্রেড ফরেস্ট দারুণ লেগেছে। বন্ধুরা,
কারণটা তোমাদেরকে বলি। এখানে এসে আমি দেখলাম ন্যাচারাল বিউটি আর স্পিরিচুয়ালিটি দুটির মেলবন্ধন ঘটেছে। And this tree also like to count or the age of such trees in the rings, I don't know how many are there, right? But this tree, if you don't able to count on the, you don't able to count in the rings of the trees inside, you can count on the outside of the bark. Do you know how to count? Because this bark has সত্যিকারের জঙ্গল আর এই জঙ্গলকে সংরক্ষণ করা, সেটা হয়তো মেঘালয় থেকে আমি ঘুরে আসার পরে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। যেটা বুঝলাম আজ থেকে কয়েকশো বছর আগে এখানকার ট্রাইবাল উপজাতিরা, এই সম্প্রদায়ের লোকেরা অলরেডি জঙ্গল, বন এবং গাছ যেটা সংরক্ষণ করা শুরু করেছে, সেটা হয়তো এখন আমরা ভাবনা চিন্তা শুরু করেছি। বাঁচতে গেলে পরে গাছের যে কতটা প্রয়োজন সেটা মেঘালয়ের এই স্যাক্রেড ফরেস্টগুলো গেলে পরে বুঝতে পারবে, এই প্রকৃতির কতটা গুরুত্ব। এই খাসি উপজাতিরা বা ট্রাইবাল লোকেরা প্রকৃতিকে পুজো করে। তাই বন্ধুরা, এখানটাতে গিয়ে কিন্তু খুব ভালো লাগলো আমার মনে হলো প্রকৃতিপ্রেমীদের জন্য এটা একটা স্বর্গরাজ্য। তাই যারা সত্যি প্রকৃতি ভালোবাসো, ল্যান্ডস্কেপ ভালোবাসো, পারলে পরে একবার মেঘালয় অবশ্যই ঘুরে এসো। Rhododendron. And do you know what we get from the rhododendron flowers? Any idea? Okay. So rhododendron is mainly the largest species of flowers all over the world. For around 100 species of rhododendron are there. But out of 100, only one species that is known as a rhododendron albinum. The red flowers is the only flowers that... Oh, Laliguras, na? Sorry? Laliguras. Yeah, the red. Red one. It's like a rose. And the red flowers is the only flowers that are producing the juice, jam, wine, alcohol, medicines, color, and all, etc. And that medicines is one of the treatment for this diabetes, blood pressure, and the heart cancer. I think all of you have watched the movie Bahubali, right? Remember that partner when they're dancing the falls, the Apai Sindur and the stick crushing the flowers? That is from this trees only. Okay? And especially this rhododendron is known as state flowers of Uttarakhand and national flowers of Nepal. For now it's not a season, we will this time or not. Okay? In Uttarakhand for around 43 species of this rhododendron are there. But in state Meghalaya we have like 2 or 3 of species are there only. But many the red flowers we have it. Okay? But this tree also is not blooming every year, it depends on the trees, it's like an alternate year only. So you found it, in our logic we found it, if this tree is blooming a lot of flowers, that is a good year only. Comparing last year and this year it was different also. Last year this flowers were blooming. So these are the Rudraksh over here. And the one we have it now is a Trimukhi. This Trimukhi is a very common one, okay? So this Trimukhi is the benefit of this one is for the health, wealth and safety. This is for the Brahma, Vishnu and Mahesh, that is for the Trimukhi Rudraksha. Do you know about Tumukhi? Tumukhi is for the person who don't find love one, for those who are not married yet, and for those who don't have any understanding. In fact, any will be some different the sizes, shape and colors, as you can see. And this original seed, even a small piece of this Rudraksha will sink in the water. A plastic or wood doesn't sink in the water, it floats in the water. Okay? And the original Rudraksha so is not good to drill a hole. Because do you know why? Inside the Rudraksha will be some almond. If they drill that almond, they break in and give no point of view as a Rudraksha. Okay? So mainly people who are wearing as a mala, you see like 180 Rudraksha mala they are wearing, right? That is not the correct one. Because if they drill, that center part will break in. You can ask yourself why people didn't drill a hole to the diamonds. They know if the drill can be break, right? They just grip like that. You can see the stone, right? They are like some flat stone and some little standing stone like that, right? So these standing small one, these are the legs of the benches. Before the stone, it was like a bench. It was a place that tribals when they came from the village, before they proceed or go to that sacrifice place, first thing they came and sit and preparing the check first what need to be done for the sacrifice. We call the stone preparation stone or preparation more or less. And the preparing of here is done only one day. The check for the male have to be at that, and for the king we dress first of here, and for the animal it should be as a pure healthy reddish brown. They have to make sure that nothing will be mistake before they proceed to the sacrifice place, because it is a practice, the culture of the tribals. Once they cross into this preparing place, they can't turn back to the same way. They have to take another. আমাদের গাইড জানালো এখানকার যে গাছপালাগুলো বেশিরভাগই প্রায় অনেক প্রাচীন, 500-600 বছরেরও পুরনো কিছু গাছ এখানটাতে রয়েছে। 450-রও
বেশি প্রজাতির গাছপালা রয়েছে এখানে। রয়েছে 25টিরও বেশি বিভিন্ন ধরনের অর্কিড। তার মধ্যে কয়েকটা আমাদের নজরে পড়ল। বন্ধুরা, এখানটাতে শুধু যে এই গাছপালাই রয়েছে তা নয়, তার সঙ্গে নজরে পড়ল বেশ কিছু মাশরুম, যেগুলো দেখতে খুব সুন্দর, আকর্ষণীয়, অথচ এর মধ্যে কিছু ডেঞ্জারাস পয়জনাস মাশরুমও রয়েছে। তাদের মধ্যে রেডিয়াম নামে একটি মাশরুম আমাদেরকে দেখালো আমাদের গাইড, যেটা এই বর্ষাকালে দেখা যায়। এই বর্ষাকালে এই জঙ্গলের কিন্তু রূপটা অন্যরকম। যদিও বা একটু স্যাঁতস্যাঁতে বৃষ্টির মধ্যে আমরা জঙ্গলটা ঘুরেছি। শীতকালে এই অক্টোবর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পরিবেশ থাকে শুষ্ক, সেই সময়ও তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। প্রায় 5 মিনিটের ট্রেকিং আমাদের আধা ঘন্টা সময় নিল গল্প শোনাতে আমাদের গাইড। আর ভিতরটাতে কিন্তু এখন অ্যালাউ নয়, যেহেতু বর্ষাকাল। ফুল ট্রেকটা বন্ধ রয়েছে। ফুল ট্রেক হয় এর ভিতরে। আর বন্ধুরা, দূর থেকে নজরে পড়ল একটা গাছ পড়ে আছে। গাইড জানালো এই গাছটা প্রায় 500-600 বছরের পুরনো গাছ। কোনো এক ভূমিকম্পে গাছটা ভেঙে পড়ে আছে। তার কারণ এই জঙ্গলের নিয়ম। এই জঙ্গলের যে কঠোর নিয়ম, কোনো কিছু জঙ্গলের বাইরে বের করা যাবে না। তাই এখানটাতেই প্রকৃতির নিয়ম অনুযায়ী যেরকম গাছটা এই মাটি থেকে জন্মেছে, আবার এই প্রকৃতির নিয়ম অনুসারেই মাটিতে মিশে যাবে এই জঙ্গলের কাঠ। নজরে পড়ল মনোলিথ, আর নজরে পড়ল যেখানটাতে এই পুজোর প্রিপারেশন করা হতো সেই জায়গাগুলো। এটা থেকে গেলে পুরো জঙ্গলের ভিতরটা এখন, হ্যাঁ, ফরেস্টটা। বন্ধুরা, মোটামুটিভাবে জঙ্গল তো আমাদের ঘোরা শেষ হয়ে গেল। মেঘালয়ের পর্বের প্রথম ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা একদম প্রথম আজকের আমার এই ব্লগটা দেখছো আমার চ্যানেলে এসে, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, লাইক করো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো ব্লগটা। সঙ্গে থেকো বন্ধুরা এই রকমভাবেই। আর এবারে আমাদের প্রায় জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়েছে, আর ব্লগটাও প্রায় শেষের পথে চলে এসেছে। বন্ধুরা, দেখা হবে মেঘালয়ের এরপরে আরও সুন্দর সুন্দর ব্লগে। সঙ্গে থেকো। নতুন বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরপর এরকম ব্লগ ভিডিও তোমরা পেতে থাকবে আমার চ্যানেল থেকে। থ্যাংক ইউ বন্ধুরা, এভাবেই পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও।